যে কোনো রাষ্ট্র, বিশেষ করে আধুনিক রাষ্ট্রের যে ধারণা ওয়েলফেয়ার স্টেট, তার একটা বাধ্যবাধকতা থাকে, সে হচ্ছে জনগণের স্বার্থ রেখে। আর ধরুন এই বিভিন্ন যে বেসরকারি সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানি, কর্পোরেশন, বিভিন্ন যে কর্পোরেট হাউস, সে বীমা বিক্রি করুক, ওষুধ বিক্রি করুক, হাসপাতাল চালাক, ডায়াগনস্টিক ল্যাবরেটরি চালাক, তার দেখার কথা হচ্ছে তার যারা ইনভেস্টার, তার যারা শেয়ার হোল্ডার, তাদের ইন্টারেস্ট। এখন এই নিয়ে যখন দ্বন্দ্ব বেঁধে যায়, যে দ্বন্দ্বটা এটা আমরা বলি অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশন। কারণ একদল দেখবে শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট, আর রাষ্ট্রের দেখার কথা হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে যারা আন্ডার প্রিভিলেজড, তাদের স্বার্থ রক্ষা। এই কন্ট্রাডিকশনে রাষ্ট্র কার পক্ষ নিচ্ছে, কি ভূমিকা নিচ্ছে, তার উপরে নির্ভর করবে যে দেশের মানুষ কিরকম কি থাকবে, কে আপার দিকে। যেসব দেশগুলোতে বলার সময় আগে বক্তারা বলছিলেন যে ধরুন অনেকগুলো দেশ, শুধুমাত্র যে চীন, কিউবা, ভিয়েতনাম তাই নয়, তার বাইরে লাতিন আমেরিকার দেশ ছিল, ধরুন আর্জেন্টিনা, ইউরোপের দেশ, স্পেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, ডেনমার্ক, এইসব দেশ, অস্ট্রেলিয়া, সেখানে কিন্তু তারা জনগণের স্বার্থ, সরকার ঠিক করেছে তারা জনগণের স্বার্থটা দেখবে, কর্পোরেটের স্বার্থটা সরকার দেখবে। কর্পোরেটের হোক সে তার শেয়ার হোল্ডারদের স্বার্থ যেমন দেখবে। এখন যেসব আমাদের মতো যেসব দেশগুলোর সরকার তার জনগণের স্বার্থ না দেখে কর্পোরেটের স্বার্থ দেখাতে তার কাছে অগ্রাধিকার ঠিক করে নিয়েছে, সেখানকার মানুষজনকে এইরকম সেমিনার অর্গানাইজ করতে হয় যে আমরা কিভাবে ওষুধের দাম কমাবো, কিভাবে একটুখানি আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাবো, কিভাবে ক্যাটাস্ট্রফিক এক্সপেন্ডিচার কমাবো। এই স্বাস্থ্য যে ব্যবস্থা, অন্যায়িত স্বাস্থ্য ব্যবস্থা, তা কি করে একটু গরিব মানুষের কাছে তার অ্যাক্সেস বাড়াবো, এই আলোচনাগুলি আমাদের করে যেতে হয়। এটা আমাদের দুর্ভাগ্য। আপনারা জানেন সবাই যে স্বাধীনতার পরে প্রায় 20-22 বছর ধরে আলাপ আলোচনা, নানা রকম চিন্তার সময় একটা মোটামুটি ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পরে 70 সালে পেটেন্টাই এবং তারপরে 75 সালে হাতি কমিটি, কথা বলছিলেন হাতি কমিটি রেকমেন্ডেশন, ঐতিহাসিক হাতি কমিটি রেকমেন্ডেশন, এবং তারপরে 79 যে ডিপিসি ওষুধ 3 রকম ভাগ করা হলো, ক্যাটাগরি 1, 2, 3, এসেন্সিয়াল ওষুধ, ইম্পর্টেন্ট ওষুধ এবং বাকি সব ওষুধ। এবং তার একটা দাম কত কিরকম হবে, প্রোডাকশন কস্ট যা হবে তার উপরে একটা মার্কআপ ঠিক করা হবে 40%, এসেন্সিয়াল ওষুধের উপরে 55%, ইম্পর্টেন্ট ওষুধগুলোর উপরে, বাকিগুলোর উপরে 100%, এবং তারপরে রিটেলার্স মার্জিন 16%, এবং তারপরে যা ট্যাক্স তখন যা ছিল সেটা এক্সাইজ ডিউটি ইত্যাদি। পরবর্তীকালে কেন্দ্রীয় কমিটি ইত্যাদি 87-95 সালে যখন এলো, যখন হচ্ছে যে গ্যাট চুক্তি, ডব্লিউটিও যখন হয়ে গেল, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যখন বললো যে আমাদের স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রে খুলে দিতে হবে লাভ করার জন্য, তখন দাঁড়িয়ে 87 সালে অনেকটা লোভ হচ্ছে। ক্যাটাগরি 3টাকে প্রাইস কন্ট্রোলে প্রায় তুলে দেওয়া হচ্ছে, ক্যাটাগরি 1 আর 2, এসেন্সিয়াল ওষুধ, মেডিসিন আর ইম্পর্টেন্ট। 95-তে করা হলো শুধুমাত্র ক্যাটাগরি 1, এবং তাও যে কটা ছিল তখন তার আগে 140টা ছিল, 27 সালে ওরা কমিয়ে 74 নিয়ে চলে এলো, 100 নিচে নামিয়ে সেই কটা মেডিসিনের মাধ্যমে সরকার দাম নিয়ন্ত্রণ করে বাকি সব নিয়ন্ত্রণ এভাবে চলছে। তাও ডিপিসিও 2013 একটা ল্যান্ডমার্ক ধরা হয়, আপনারা সকলেই জানেন, সেটা আপনি এক রকমের বিষয় চলছে। কিন্তু ডিপিসিও 13 পরে এখন যে সরকার 17 সালে তারা যে নতুন স্বাস্থ্য নীতি নিল, এবং এই ডিপিসিও 13কে ভিত্তি করে যে যে বিষয়গুলো এনএলএম তৈরি হলো, ন্যাশনাল লিস্ট অফ এসেন্সিয়াল মেডিসিন, প্রথম প্রায় 348টা ওষুধ, তারপরে কিছু কাটছাট করে কিছু বাদ গেল, কিছু আবার যোগ হলো, 376, এখন 384, এরকম একটা লিস্ট। দেখা যাচ্ছে যে এদিকে ভারতবর্ষের জনজীবন সারা পৃথিবীতেই ঘটেছে, ভারতবর্ষে ঘটেছে। তখন আজ থেকে আমাদের যখন দেশ স্বাধীন হয় তখন 100টা লোক মারা গেলে তার মধ্যে 80 জন লোক মারা যেত কোনো না কোনো সংক্রামক রোগে। এখন স্বাভাবিকভাবে অনেক পরিবর্তন ঘটেছে, জীবনযাত্রার পরিবর্তন ঘটেছে, অটোমেশন ঘটেছে, ভ্যাকসিন অনেক আবিষ্কার হয়েছে, ওয়ারেস আবিষ্কার হয়েছে, অ্যান্টিবায়োটিক অনেক আবিষ্কার হয়েছে, ফলে সেগুলো অনেক নিয়ন্ত্রিত হয়েছে। এখন মানুষ 100 জন মারা গেলে 65 জন মারা যায় লাইফস্টাইল নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ ডায়াবেটিসে মারা যাচ্ছে, ক্যান্সারে মারা যাচ্ছে, প্রেশার বিশেষজ্ঞ থেকে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে। সেই সব যে ওষুধ অধিকাংশ ওষুধ এসেন্সিয়াল লিস্টে নেই, সরকারি লিস্টে। এবং তাও যদি বলেন যে ন্যাশনাল যে এনএলএম এর অন্তর্ভুক্ত যে ওষুধগুলো, তার মধ্যে সরকার দাম নিয়ন্ত্রণ করে, সত্যি কথা বলতে ওই ডিপিসিও 95 এর যে ডিপিসিও সেইটা ধরে তার যে শিডিউল বলে যে কটা লিস্ট, ওই 74টা
মেডিসিনের সঠিকভাবে দাম নিয়ন্ত্রণ করে, সেদিন ঠিক রাখে, তাহলে হচ্ছে। যদি ব্যবস্থা পুরো পাল্টে গেছে, প্রোডাকশন কস্ট বেস, দাম প্রাইসই ছিল, সেখান থেকে চলে এসছে মার্কেট বেসড। আপনারা জানেন সবাই যে লেখা হচ্ছে সরকারি ডকুমেন্টে যে INSL একটা ফরচুন 500 রেজিস্টার্ড কোম্পানি, তাদের যে রিপোর্ট সেগুলো অনুযায়ী হচ্ছে যে টোটাল যে টার্নওভার তার 1% বা তার বেশি যা মার্কেট শেয়ার থাকবে, সেইগুলোকে তাদের দাম রিটেল প্রাইস গুলোকে একটা অ্যাভারেজ করা হবে, তার উপরে 16% রিটেলার